90-এর আন্দোলন থেকে পরবর্তী এখন পর্যন্ত একটানা রাজনৈতিক কাজের মধ্যেই আমরা আছি, রাজনৈতিক সংগ্রামে আছি। আমরা সমাজে যে অসঙ্গতি, যে ভয়ঙ্কর শোষণ, বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন, এই সমস্ত কিছু আমরা দেখেছি। তাতে দেখছি যে বাংলাদেশের সমাজটা এগোতে পারছে। এর যে বিরাট সম্ভাবনা, সকলকে নিয়ে উন্নতির যে একটা শক্তি এর ভেতরে আছে, সেই সম্ভাবনাটাকে বাস্তব রূপ দেয়া যাচ্ছে না, কারণ এখানে জগদ্দল পাথরের মতো একটা অপশাসন জারি হয়ে আছে এবং তারা ব্যক্তিগত কতিপয়ের হাতে সমস্ত সম্পদ কেন্দ্রীভূত করা, লুটপাট করা, চুরি, দুর্নীতি, এই সবগুলোকেই পরম্পরায়, বংশ পরম্পরায় সেই কাজগুলি তারা করে যেতে চান এবং সেই জন্য এই ধরনের একটা ভয়ঙ্কর নির্যাতনমূলক ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কিংবা ফ্যাসিবাদী কায়দার শাসন ব্যবস্থা, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তারা কায়েম করতে চাচ্ছেন। ফলে ন্যূনতম ভোটের অধিকার, নির্বাচন, এগুলো তারা আর দিতে পারে। তাহলে বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একটা ভয়ঙ্কর অপশাসনের কারণে সে এগিয়ে যেতে পারছে না। সেক্ষেত্রে এই শাসনটাকে বদলাতে হবে। এই বিপ্লবী রূপান্তরটা ঘটিয়ে আমরা কোথায় পৌঁছাবো, সেটা বরং আমরা সাম্প্রতিক সময়ে অনেক বেশি স্পষ্ট করেছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার। বিপ্লবী রূপান্তরটা হবে একটা গণতান্ত্রিক রূপান্তর, যেখানে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে, সে তার ন্যায় বিচার কিংবা সুবিচার পাবে এবং প্রত্যেক মানুষের একটা সুযোগের সমতা থাকবে। ফলে আমরা সেটা নিয়ে লড়াই করছি এবং এক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র কাঠামো, বিদ্যমান সংবিধান, তার ক্ষমতা কাঠামো কোথায় আছে আর আমরা আসলে কি ধরনের পরিবর্তন করতে চাই, এই প্রশ্নগুলো নিয়ে আমরা বলতে পারেন আমাদের ছাত্র জীবন থেকে কথা বলেছি। গণসংহতি আন্দোলন 2002 সালে গঠিত হয়েছে। আমরা যখন ছাত্র আন্দোলন থেকে বিদায় নিয়ে এসে জাতীয় রাজনীতিতে পা দিয়েছি, তখন এই গণসংহতি আন্দোলন প্ল্যাটফর্মটি আমরা গড়ে তুলেছি এবং সেই লড়াইয়ের মধ্যে যখন এমনকি গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে ঘোষিত ছিল না, তখনও আমরা কিন্তু এই প্রশ্নগুলোকে নিয়ে বারবার সামনে এসেছি এবং আমাদের বিদ্যমান ক্ষমতা কাঠামো অব্যাহত রাখলে এই সংকট থেকে আমরা বেরোতে পারবো। আমরা সমাধান সূত্র সংবিধান সংস্কারের প্রস্তাব কিন্তু আমরা দিয়েছিলাম। তো সেই জায়গা থেকে পরবর্তীকালে এই প্রশ্নটি আমরা বারবার তুলেছি, বিশেষত যখন ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনী করা হলো 2011 সালে, তখন থেকে আমরা এই লড়াইটা করে আসছি যে সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর ছাড়া আমরা বাংলাদেশে এগোতে পারবো না। এটা আমাদের জন্য একদিক থেকে আনন্দের ব্যাপার যে বিরাট আত্মত্যাগের একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আজকে এই গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন, সংবিধানের ক্ষমতা কাঠামোর বদল, আইন কানুনের বদল, প্রাতিষ্ঠানিক কাঠামোর বদল, এইগুলো রাজনীতির মুখ্য এবং কেন্দ্রীয় বিষয়ে পরিণত হয়েছে। এইগুলো সকল রাজনৈতিক দল মিলে আমরা আলোচনা করছি, তা সরাসরি টেলিভিশনে সারা দেশের মানুষ দেখছে, তাদের রাজনৈতিক সচেতনতার জায়গা বৃদ্ধি পাচ্ছে এবং অংশগ্রহণ বাড়ছে। এইটা বাংলাদেশকে একটা ইতিবাচক জায়গায় নিয়ে যাবে। যে অভ্যুত্থানের ফলে আমরা এই বাস্তবতা তৈরি করতে পেরেছি যে বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র, তার একটা গণতান্ত্রিক পুনর্গঠন লাগবে, তার জন্য ক্ষমতা কাঠামোকে বদল ঘটাতে হবে এবং সংস্কার করতে হবে এবং এইটাকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিয়ে যেতে হবে। সামনে নির্বাচন, কিন্তু নির্বাচনের আগে আমরা যে এই যে একটা কোন জায়গায় আমরা ন্যূনতম ঐকমত্য হতে পারি, জাতীয় সনদ কতটা তৈরি করতে পারি, আর কোন কোন প্রশ্নগুলো নিয়ে আমরা জনগণের কাছে মীমাংসা করব, এই যে একটা ফয়সালা হচ্ছে, এই প্রক্রিয়াটি আপনি বাংলাদেশে কল্পনা করতে পারেন? এটা আগে কখনো দেখা গেছে? ফলে এই যে অভূতপূর্ব একটা মানে চর্চা এবং সংগ্রামের মধ্যে দিয়ে এবং একটা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা পুনর্গঠন কাজ করছি, এইটা হচ্ছে অভ্যুত্থানের অর্জন। যে অভ্যুত্থানের আগের বাংলাদেশে যেখানে ন্যূনতম ভোটের অধিকার নিয়ে কথা বলা যেত না, আজকে বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সামগ্রিকভাবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পুনর্গঠন নিয়ে আলোচনা করছি, ন্যূনতম একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে যাচ্ছি। না, দেখুন, অন্তর্বর্তী সরকারের তো কাঠামোগত কিছু সীমাবদ্ধতা আছে। একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা তারা পেয়েছে, কিছু ব্যক্তি একটা দায়িত্ব নিয়েছিলেন, যদিও রাজনৈতিক দলগুলো এবং জনগণ তাদেরকে সমর্থন দিয়েছে, সেটা তাদের শক্তির জায়গা। আমরা ভেবেছিলাম যে এই সীমাবদ্ধতা সত্ত্বেও এবং এই আকার ছোট সরকার সত্ত্বেও তারা এই জনগণের সমর্থনটা কাজে লাগিয়ে অনেকগুলো কাজে অগ্রসর হতে পারবে। কিছু কিছু পদক্ষেপ তারা নিয়েছেন, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিপুল দুর্নীতির জায়গায় বড় বড় দুর্নীতি, প্রকল্প মধ্যে দিয়ে যেসব দুর্নীতি, সেগুলো কিছু হ্রাস টেনে ধরা, ব্যাংকিং সেক্টরের কিছু পরিবর্তন আনা, এই সমস্ত জায়গায় আমরা কিছু জায়গা দেখতে পাচ্ছি। দ্রব্যমূল্য কোনো কোনো ক্ষেত্রে যে নিয়ন্ত্রণের জায়গা তৈরি হয়েছে কিছুটা, সেটাও মানুষকে কিছুটা স্বস্তির জায়গা দিয়েছে। কিন্তু আবার অনেকগুলো জায়গায় সরকারের ব্যর্থতা কোনোভাবেই আসলে আর মেনে গ্রহণযোগ্য হচ্ছে না। যেমন ধরুন আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে, মানুষের নিরাপত্তার প্রশ্নে, যে কেউ মানে যখন তখন যেখানে সেখানে মব আক্রমণ হচ্ছে, মব তৈরি করা হচ্ছে, সে রাজনৈতিক উদ্দেশ্যে
নানাভাবে হীন উদ্দেশ্যে ধর্মীয় পরিচয়ের মানুষরা আক্রান্ত হচ্ছেন, বিশেষভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এইগুলো ভীষণ রকম জায়গা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে নানাভাবে রাজনৈতিক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিপক্ষকে মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেটা জায়গা দাঁড়ায়, সেইটার বদলে একটা কোনো না কোনোভাবে প্রতিহিংসা চরিত্রের জায়গা আসছে। হ্যাঁ, এটা হয়তো যে ধরনের অত্যাচারের মুখোমুখি মানুষ হয়েছে এবং একটা অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, তাতে মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা অনেক ক্ষেত্রেই আইন কানুনের সীমা অতিক্রম করে এই ধরনের নৈরাজ্যিক কিংবা নানা ধরনের প্রতিহিংসার জায়গায় চলে যেতে পারে। সেটাকে হতে না দেওয়াটাই তো সরকারের কাজ। এবং সেই ক্ষেত্রে জনগণকে নিবৃত্ত করা, তার নানা অংশকে নিবৃত্ত করা, সেটা সরকারের দায়িত্ব জায়গা। কিন্তু আমরা দেখছি যে সরকার সেই নিবৃত্ত করার কাজে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে একটি গোষ্ঠী খুব সচেতনভাবে এই ধরনের মব তৈরি করার চেষ্টা। এটা যে সব ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ব্যাপারটা সেরকম না, বরং একটা গোষ্ঠী মব তৈরি করে একটা ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য সামনে আনতে চাইছে। সেইটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানুষের, সেটার সাথে সাংঘর্ষিক, এবং এটা অভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত করছে, এটা এমনকি অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার আশঙ্কা তৈরি করছে। অন্যদিকে জনগণের এই জীবনের যে সংকটগুলো কিংবা তাদের নিরাপত্তার প্রশ্ন যে আমি, সেই ক্ষেত্রে কিন্তু সরকারের এখন পর্যন্ত অনেক ধরনের সীমাবদ্ধতা, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তবে একটা জায়গা পরিষ্কার বলতে হবে যে সরকার যে বিচার সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে তার মূল দায়িত্ব, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা বলবো যে হ্যাঁ, বিচারের কাজ এগোচ্ছে। এটা মানুষ হয়তো আরো দৃশ্যমান দেখতে চায়, আরো ত্বরান্বিত দেখতে চায়। সংস্কারের কাজ তাৎপর্যপূর্ণভাবে এগোচ্ছে, এবং এখানে যে কমিশনগুলো গঠন করা হচ্ছিল, সকল কমিশনগুলো বসে যে রিপোর্ট, এবং সেখান থেকে একটা জাতীয় ঐকমত্য তৈরির চেষ্টা চলছে। আমরা বারবার এই কারণেই বলছিলাম যে নির্বাচনের সময়সীমা, তারিখ ইত্যাদি প্রশ্নে পুরো তর্কটা যদি আবদ্ধ থাকে, তাহলে সংস্কার প্রশ্ন, নির্বাচনের পরিবেশ তৈরির প্রশ্ন, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো বরং আড়ালে পড়ে যায়। এখন নির্বাচনের তারিখ প্রশ্নের মীমাংসা হয়ে গেলেই সংস্কার প্রশ্ন গুরুত্ব পাবে, নির্বাচনের পরিবেশ তৈরির প্রশ্ন গুরুত্ব পাবে, রাজনৈতিক অবস্থানের বাস্তবতা আছে কিনা সেই প্রশ্নটা আসবে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারছে কিনা, নিরপেক্ষভাবে কাজ করছে কিনা সেটার প্রশ্নটা আসবে। এই জায়গাগুলোতে আমরা দেখছি যে এখন প্রশ্নগুলো কিছুটা সামনে আসছে, এবং অতি দ্রুতই নির্বাচন যত বেশি আরো সুনির্দিষ্ট হয়ে উঠবে, সংস্কার যেমন আমরা একটা জায়গায় শেষ করতে পারবো, এবং একটা ভারসাম্যহীনতা আছে। ফলে এই পরিবেশটার জায়গায় ডেফিনেটলি আমরা কথা বলবো। কারণ পুলিশের আচরণের মধ্যে কোনো পরিবর্তন আনা হয়। দেখুন, পুলিশ ধরে নিচ্ছে যে আচ্ছা, ভবিষ্যতে কে ক্ষমতায় আসবে তাদের ব্যাপারে আমাদের চুপ থাকতে হবে, অথবা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে তখন আমাদের পুলিশ বাহিনী রাজনৈতিক সরকারের সাথে এটা মিলেমিশে একটা অবস্থা তৈরি করবে, ভুল ত্রুটি যাই হোক সেটা তারা তাদেরকে প্রোটেক্ট করবে, এইরকম একটা ধারণা রাজনৈতিক সরকারের আমলে ছিল। ওইটাই তারা এখনো ধরে বসে আছে এবং ওইভাবেই তারা কাজ করতে চাইছে। আর যেটা জরুরি বিষয় ছিল অন্তর্বর্তী সরকার, যে পুলিশ বাহিনী কাজ করছে কিনা। কোথাও যদি পুলিশ বাহিনীর কাজের মধ্যে মানে নানান রকম অবহেলা কিংবা এই ধরনের রাজনৈতিক নানান যোগসাজশের মধ্য দিয়ে তার একটা পক্ষপাত কিংবা দুর্নীতি এইসব আমরা দেখি, তাহলে সেখানে যে খুব দ্রুত অ্যাকশন নেওয়া, হয় তাকে সরিয়ে দেওয়া কিংবা তাকে রীতিমতো জবাবদিহির আওতায় আনা, এই কাজগুলো করা দরকার ছিল। সেটা করলে পুলিশ বাহিনীর মধ্যে একটা মানসিকতার পরিবর্তন করতো যে না, এখানে আমি দায়িত্ব পালন করতে হবে, নাহলে আমাকে সরিয়ে দেবে, এবং দায়িত্ব পালন করতে গিয়ে তাকে যথাসম্ভব পক্ষপাতহীন হতে হবে। সেইটার জায়গা কিংবা ভবিষ্যতে কে ক্ষমতা আসে ওইটার দিকে তার তাকানোর জায়গা থাকলে বর্তমান সরকার সেটাকে তাকে ইয়ে করবে না। ওই ওই মানসিকতা, ওই দৃষ্টিভঙ্গিটা তাদের তৈরি করার ক্ষেত্রে আরো বেশি কার্যকর হওয়া দরকার ছিল। দেখুন, আমাদের রাজনৈতিক সংগ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ যে আহরণ করা, ক্ষমতা ব্যবহার করে নানাভাবে সম্পদের মালিক হওয়া, টাকা পয়সার মালিক হওয়া, এবং সেটা করতে গিয়ে এরকম চুরি, দুর্নীতি, দখল, এইসব কাজ করা। আমরা এইটার বিরুদ্ধে আমরা আমাদের লড়াই করে যাচ্ছি, একদম মানে মৌলিকভাবে বলতে পারেন এইটাই আমাদের একটা গুরুত্বপূর্ণ লড়াইয়ের জায়গা। আমরা চাই যে ক্ষমতা ব্যবস্থা সকলের জন্য একটা পরিবেশ সৃষ্টি করবে। ক্ষমতা নিজেই যদি সম্পদ সৃষ্টি হাতিয়ার হয়ে যায়, তাহলে ওটা কতিপয়ের হাতে চলে যাবে, বেশিরভাগ মানুষ সেই ব্যবস্থা থেকে বাইরে চলে যাবে। ফলে সেটা এমন এক বৈষম্য সৃষ্টি করবে যে সমাজ টিকবে না, যে ব্যবস্থা টিকবে না। ফলে আমাদের তো একটা বারবার এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে হচ্ছে এই ক্ষমতা ব্যবস্থা কিভাবে চলবে এবং ক্ষমতা ব্যবহার করে যে ধন সম্পদ আহরণের জায়গা, এইটা বন্ধ করে ক্ষমতা এমনভাবে কাজ করবে যাতে করে সে সকলের জন্য ধন সম্পদ আহরণ কিংবা আয় রোজগার কিংবা তার সৃজনশীল অবদানের ক্ষেত্র প্রস্তুত করবে। এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা।
এখন এই জায়গাতে ক্ষমতা এখনো আমাদের চুরি দুর্নীতি লুটপাটের মাধ্যমে ধন সম্পদ আহরণের হাতিয়ার, এইটাকে বদল করাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেটার জন্য আমরা লড়াই করছি, যে কারণে আমাদের দলকে আমরা ওইভাবে প্রস্তুত করি, চেষ্টা করি আমরা যাতে যে ক্ষমতা দিয়ে মানে আমাদের দলের লোকেরা যদি মনে করে যে আমরাও মানে ক্ষমতা পাওয়া মাত্রই দুর্নীতি করব, কিছু টাকা পয়সা আয় করব, যতটা পারা কামিয়ে নিব, এই জায়গাটা বন্ধ করতে আমরা চাই বলে আমাদের দলকেও সেভাবে প্রস্তুত হতে হবে যে ক্ষমতা ব্যবস্থা দিয়ে ধন সম্পদ আহরণ করা এটা আমাদের এইটা বাংলাদেশে বদলানোটাই আমাদের